Rolling. Action. হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রীতিমতো আপনাদের সামনে আমি আছি ফাতেমা মালেক মলি এবং আমাদের ল্যান্ডস্কেপে আজকের গেস্ট আছেন একজন ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল ফার্স্ট রানার আপ এবং টপ মডেল আজাদ ফারহানা লিমি আপু। আপু কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ জানি রীতিমতো অনেক ব্যস্ত আছেন। তো আপু জানতে চাচ্ছিলাম কি নিয়ে ব্যস্ত আছেন, সামনে ঈদ কেমন চলছে? সামনে ঈদ এখন আমাদের বেসিক্যালি আমি তো র্যাম্পে কাজ করি, তো রানওয়েতে এখন আমাদের অনেক শো যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো, দেশীয় যে ব্র্যান্ডগুলো, ওদের টানা ফটোশুট যাচ্ছে, ফ্যাশন শো হচ্ছে, তো ওগুলো নিয়ে বেসিক্যালি বিজি আছি। আচ্ছা আপু, আপনাকে দেখা গিয়েছে যে কুমারিকাতে আপনি জাজ ছিলেন, কুমারিকা যে প্রোগ্রামটা ছিল তো ওখানে জাজ ছিলেন, কেমন লেগেছে? এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি। একটু ডিফারেন্ট ছিল, বিকজ আমি যখন ফেস অফ বিউটিতে ছিলাম তখন অ্যাজ এ কন্টেস্টেন্ট হিসেবে ছিলাম, বাট যখন আমি কুমারিকাতে জাজ হিসেবে কাজ করেছি তখন আমার মনে হচ্ছে যে ওই সময়ের ফিলটা, যে আমি যখন ওখানে ছিলাম ওই স্টেজে দাঁড়ানো, অ্যান্ড আমি নার্ভাসনেস তো আসলে ওই সময় ছিল, তারপরেও কনফিডেন্ট নিয়েই কাজ করেছি, হয়তো দ্যাটস ওয়াই আমি ওই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর যখন জাজ হিসেবে কাজ করছিলাম তখন আমার মনে ছিল আমি আমাকে দেখতে পাচ্ছিলাম যে সামনে, যে ওই সিচুয়েশনটা আমিও ফেস করে এসেছি, ওটাই আমি দেখছিলাম। আপু তখন কি মনে হয়নি যে আমাকে যেভাবে জাজ করেছে আজ আমি তার শক্তভাবে জাজ করব, সুযোগ পেয়েছি, দেখে নেই কেমন করে? না, এটা আমার মোটেও মনে হয়নি, বিকজ কারণ আমি নার্ভাস করতে চাইনি, আমি চাইনি যে যে আমি যেরকম হার্ড সিচুয়েশনগুলো ফেস করে আসছি ওই ব্যাপারগুলো ওদের মধ্যে না হোক, আমি ফ্রেন্ডলি যেন তাদের মধ্যে থেকে নার্ভাসনেসটা দূর করে ইজিলি ওখান থেকে মেয়েদেরকে, মানে ভালো কিছু ট্যালেন্টেড মেয়েকে বের করে নিয়ে আসতে পারি। তো নার্ভাস হয়ে গেলে হয়তো ওটা ওরা পারবে না, বাট সে হয়তো ভালো কাজ করবে। তো আপু অনেকেই মডেল নিয়ে আসে, অনেক স্ট্রাগল করে, আপনার কি এরকম কিছু হয়েছে যে স্ট্রাগল করতে হয়েছে, প্রবলেম ফেস করতে হয়েছে? আমার কোনো প্রবলেম পড়েছি বলে প্রবলেম আমার মনে পড়ে না, বাট হ্যাঁ, স্ট্রাগল বলতে আমি বলবো যে আমাকে অনেক শিখতে হয়েছে, আমাকে অনেক সিনিয়র মডেলদের সাথে কম্পিটিট করতে হয়েছে, এতটুকুই, দ্যাটস ইট। আমি অন্য স্ট্রাগলিং এ মানে ব্যাডলি যেটা অনেকে জানে মিডিয়ার সিচুয়েশন সম্বন্ধে, আমার ওই ধরনের কোনো প্রবলেম আমি করিনি। আপু ফ্যামিলি থেকে কি কখনো বলেনি যে মডেলিং এ যাওয়া যাবে না? যেমন বাংলাদেশ কনজারভেটিভ একটা কান্ট্রি, তো অনেকেই মডেলিং এ আসতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, ফ্যামিলি বাধা দেয়, না যাওয়া যাবে না, মেয়ে মানুষ মডেলিং এ যাওয়া যাবে না, এরকম কি আমার এরকম কখনো কিছু হয়নি, কজ আমার ছোটবেলা আমার আম্মুর ইচ্ছে ছিল যে আমি মিডিয়াতে কাজ করি, তখন অনেক ছোট, আমি স্কুলে পড়ি, তখনই মনে হচ্ছিল যে আম্মু আমাকে অনেকবার বলেছে যে আমার ওকে, যেহেতু আমার যেহেতু হাইট ভালো ছিল, মানে আমার এজের তুলনায় আমার হাইট বেশি ছিল, তো ওই সময়টাতে আম্মু বলেছে যে ওকে মডেলিং করতে দেওয়া হবে। তো তারপরে তো স্টাডির জন্য ওটা হয়নি, তারপর যখন কাজ স্টার্ট করলাম দেখলাম যে না, আমার ফ্যামিলি থেকে কখনোই কিছু বলেনি, বরং আম্মু আমাকে অনেক সাপোর্ট দেয়, এখন অনেক সাপোর্ট দেয়, সো আই এম সো লাকি। কাজটাতে কিভাবে আসা, মডেলিং এ কিভাবে আসা? মডেলিং এ আসাটা আমরা যতদূর জানি আপনি এইচআর এ ছিলেন, অফিসিয়াল জব করতেন, তারপর স্টাডি করেছেন সোসিওলজি, এখানে কিভাবে আসা মডেলিং এ? বেসিক্যালি আমি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা কিছু ছিল মিডিয়াতে কাজ করে, আর কিছু ছিল মিডিয়া পার্সনদেরকে চেনে যারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড টাইপ। তো আমার একটা ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড রানা, তো ও আমাকে বলছে যে আমি কেন ট্রাই করছি না, বিকজ তোমার হাইট ভালো, তোমার ইউর লুকিং নট সো ব্যাড, সো ইউ ক্যান ট্রাই। তো আমি বললাম যে না, আমার এত পরে এসে আসলে আমি এখন অন্যদেরকে যারা অলরেডি মিডিয়াতে এস্টাবলিশড ওদের সাথে আমি কম্পিটিট করতে পারবো না। তো আমার মনে হচ্ছিল যে না, ওই এনার্জিটা আমার নাই এখন এসে, মানে আবার কাজ করা, মিডিয়াতে নতুন একটা জগতে পা রাখা। তো বলো না, ও আমাকে অনেক, মানে রীতিমতো পুশ করে আমাকে বলো যে না, ইউ শুড ডু দ্যাট, ট্রাই করো, পারবা তুমি। তো ওখান থেকে তারপর কিভাবে যখন চলে আসছি, মানে লাইক ফ্রেন্ডের, বলবো যে ফ্রেন্ডের ইন্সপিরেশনে আসা বেসিক্যালি। আর মানে ফ্রেন্ডস ছাড়া আর কেউ কি আছে, মানে মা ইন্সপায়ার করছে? আম্মু, হ্যাঁ আম্মু তো করছে, আর সবচেয়ে পজিটিভলি যে বলতো সেটা হচ্ছে আমার বড় আন্টি। তো উনি হয়তো বলার কারণে আম্মু এতটা আরো বেশি ইজি হয়ে গেল, আর ফ্রেন্ডরা তো ছিলই আমার সাথে। আপু মডেলিং এ আসার জন্য একটা মেয়ের কি কি জিনিস দরকার?
কোন জিনিসে বেশি ফোকাস? যদি প্রথমত তোমার ইচ্ছাটা থাকতে হবে যে আমি মডেলিংটা করব। আর তারপরে হচ্ছে ধরো যে যখন কোনো একটা কাজ, এটা নট অনলি মডেলিং, আমি সবার ক্ষেত্রে বলবো যে যে কোনো কাজই করো না কেন সেটা প্রপার ওয়েতে করো। সেটা মডেলিং হোক, সেটা অ্যাক্টিং হোক, যে কোনো কাজই হোক না কেন, সেটা জবই হোক না কেন। তো ওই ইচ্ছা শক্তিটা ফার্স্ট, যে তোমার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আর নিজেকে ওইরকম ভাবে প্রেজেন্ট করার মতো, নিজেকে ওইভাবে প্রেজেন্টেবল করার জন্য যা যা করণীয় ওগুলো করতে হবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে মডেলিং এর জন্য আর বাইরের সাইড থেকে যদি আমরা মানে আউটলুকটা দেখি, সেই ক্ষেত্রে আমি বলবো একটা প্রপার হাইট দরকার অ্যান্ড গুড ফিটনেস ফিগার যেটা আমরা বলি, ওটা ডেফিনেটলি থাকতে হবে। সেটা সে যেই হোক না কেন, সেটা মানে সে কালো হোক বা সাদা হোক, ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় যে ইচ্ছা শক্তি, প্রপার হাইট, ফিটনেস, এই তিনটা জিনিস থাকলে ক্যান বি এ গুড মডেল। আপু, আপনি তো ইন্টারন্যাশনালি দেখেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আর ইন্টারন্যাশনালি আপনার কাছে কোথায়, মানে কেমন মনে হচ্ছে বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে? বাংলাদেশের অবস্থানটা অনেস্টলি যদি বলি, আমরা এখন অনেক পিছিয়ে আছি। আর যতটুকু সম্ভাবনা ছিল বিফোর 2 ইয়ার্স বলবো, এখন সেটা অনেকটা আবার স্লোলি আগাচ্ছি আমরা আবার, বিকজ আমাদের অনেকগুলো মানে স্যাড অনেকগুলো ঘটনা ঘটে গেল আমাদের দেশে। হলি আর্টিসান একটা মেইন ইস্যু ছিল প্রপার। হ্যাঁ, তো ওই ঘটনাগুলোর পর থেকে সিকিউরিটি রিজনে আমরা অনেকগুলো কাজ, অনেকগুলো ভালো কাজের থেকে অনেকটা পিছিয়ে গেছি। অনেক ভালো সম্ভাবনা ছিল। তো মনে হচ্ছে যে ওই 2 বছর আগে যে ফার্স্ট যেভাবে আগাচ্ছিল আমাদের ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, এখন মনে হচ্ছে আমরা 4 বছর পিছিয়ে গেছি, ফ্লোটা কমে গেছে। আর বাইরের কাজের কথা বলবো যে ওরা অনেক এগিয়ে আছে এখন। আমাদের ইন্ডিয়া থেকেই আমরা অনেক পিছিয়ে আছি। সেখানে ইন্টারন্যাশনাল যদি চিন্তা করি, আমরা নাথিং অনেস্টলি। কারণ আমাদের ওরকম ডিগনিটি নাই, আমাদেরকে ওরকম প্রপার যে রেসপেক্ট দেওয়ার উচিত সেইভাবে মডেলের রেসপেক্ট পাচ্ছে না। আর রেমুনারেশনের কথা তো নাই বললাম, যে একটা মডেলকে মানুষ চাচ্ছে যে হ্যাঁ, আমরা একটা মডেলকে যেন মডেল লাগে, আমরা ওইরকম চিন্তা করি যে কেউ আসলো, আচ্ছা আমরা কিন্তু ওর আউটলুকটা দেখেই কাউন্ট করে ফেলি যে ও কোন ক্যাটাগরি টাইপের মডেল বা কিরকম। তো তোমরা ভালো চাচ্ছ যে ওরকম খুব পলিশ একটা মডেল চাচ্ছ, বাট রেমুনারেশন যদি তোমরা ওরকম না দাও, একটা মেয়ের ক্ষেত্রেই বলে, একটা মেয়ের অনেক কিছু লাগে, তার জুতো, ওর লিপস্টিক, ওর মেকওভারের যত প্রোডাক্ট, এগুলো অনেক, ওগুলো কিনতেও তো ইউনো, সেই টাকাটা একটা মেয়ে কোথায় পাবে, একটা মডেল কোথায় পাবে? তার নিজের টাকা দিয়ে সে খরচ করে না শুরু থেকে কিনলো, তারপর সে যদি ওরকম ভাবে ভালো রেমুনারেশনে কাজ না পায়, তাহলে সে কোত্থেকে একটা ভালো একটা জুতা তুমি এক্সপেক্ট করতেছো যে সে যেন একটা ভালো দামে, একটা ভালো একটা কম দামের মধ্যে হোক, বাট ভালো একটা প্রপার জুতা পরে আসুক বা ভালো একটা ড্রেস পরে আসুক, সেই ড্রেসটা কিনবে সে কোত্থেকে, সে সাপোর্টটা কোত্থেকে পাবে? সো রেমুনারেশন ওরকম না হলে মডেলদের আগ্রহ কমে যাবে, তখন ইন্ডাস্ট্রি ভালো মডেল পাবে না। তো ডে বাই ডে আমাদের ইন্ডাস্ট্রি অনেক ডাউনে চলে যাবে, ভালো কাজও হবে না, ভালো মডেলও পাবে না। আপু, মডেলিং কে অনেক নেগেটিভলি দেখা হয়, কেন এই জিনিসটা দেখা হয়? মডেলিং কে নেগেটিভ ওয়েতে দেখা হয়, যারা দেখে আসলে তারা ওই কিছু, আমি সবাইকে বলবো না, অনেক ভালো ভাবে কাজ করছে এরকম অনেক মডেল আছে, ভালো ওয়েতে কাজ করছে অনেক মডেল আছে। আমাদের সব জায়গাতেই ভালো খারাপ থাকে, একটা পার্সনের মধ্যেও ভালো খারাপ থাকে। তো কিছু ব্যাড পিপলের জন্য, ব্যাড মডেলের জন্য বা ব্যাড আর্টিস্টের জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক যারা দেখছে, হয়তো আমার আব্বু হয়তো দেখছে যে একটা বাজে একটা নিউজ, আমার আব্বু অনেক নিউজ দেখে, তো দেখলো যে বাজে নিউজ যে একটা মডেল এই করেছে বা সেই করেছে, বাট ওকে হয়তো আমরা ইন্ডাস্ট্রি কেউ চিনিও না, ওকে আমরা মডেল হিসেবে হয়তো চিনিও না, সে হয়তো মডেলও না, কিন্তু নিউজে যাচ্ছে যে মডেল। তো ওই সময় একটা প্যারেন্টস কি করবে, তার মেয়েকে দিবে যে মডেলিং এ যাও। তো কিছু সংখ্যক এরকম পার্সনদের জন্য আমাদের ইন্ডাস্ট্রি কিছু হয়তো এটা নেগেটিভলি মানুষ দেখছে, কিন্তু আসলে না, ভালো ওয়েতে ভালো তো নিজের কাছে, ভালো খারাপ নিজের কাছে, নিজে ভালো তো জগৎ ভালো।
আর ভালো মডেল যদি কাজ করো, বাংলাদেশ বা যে কান্ট্রি হোক তার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। তো আপু আপনি কোন ধরনের ড্রেস আপে মডেলিং করতে ভালোবাসেন? ওয়েস্টার্ন, কালচারাল, কোনটাকে রিপ্রেজেন্ট আমি করতে তো আপনার কাছে বেসিক্যালি সব ভালো লাগে? ধরনের কাজই মানে সব টাইপের ড্রেসই পরে ফেলেছি। আমি শাড়ির কাজও করেছি, মানে দেশীয় কাজও করেছি, মানে বাইরের। কমফোর্ট ফিল হয় কোনটা করে? অনেস্টলি বলি যদি, তাহলে বলবো যে ডেফিনেটলি জিন্স, টপস, টি শার্ট, ওয়েস্টার্ন গুলোতে বেশি কমফোর্ট ফিল করা হয়। আচ্ছা আপু, বেশিরভাগই দেখা যায় যারা যদিও আমি জিন্সে ইউজ টু, বাট আমি কিন্তু শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি প্রাইডের, সেটাই বলতে চাচ্ছিলাম, প্রাইডের অ্যাম্বাসেডর আপনি। তো ইদানিং প্রাইডের আমরা দেখছি খুব ভালো কাজগুলো হচ্ছে এবং ঈদের জন্য মেবি আরো বেশি বিজি হয়ে পড়েছেন প্রাইডের। হ্যাঁ, আমার এই ঈদের ক্যাম্পেইনের 2 দিনের ক্যাম্পেইনে শুট করেছি আমি। ইনশাআল্লাহ খুব ভালো একটা কাজ নেক্সটে দেখবে সবাই। এবং আপু শাড়িতে অনেক ভালো লাগে, অনেক জোস লাগে। আর আপু যেটা বলছিলাম যে বর্তমানে বাংলাদেশের যে মডেলিং গুলো, তো মডেল যারা আছেন আপুরা, তো দেখা যায় একটা সময় গিয়ে তারা অ্যাক্টিং এ ঢুকে যাচ্ছে কিংবা কোনো অ্যাডে ঢুকে যাচ্ছে, নেক্সট আর তাদেরকে হয়তো মডেলিং এ দেখা যায় না। তো এরকম কি আপু আপনার কোনো প্ল্যান আছে, কোনো ফিউচার প্ল্যান? বা এর আগে আপনি কিছু নাটক করেছেন আমরা দেখেছি, তারপর আবার মডেলিংটা কন্টিনিউ করছেন, তো ফিউচারের প্ল্যানটা কি? ফিউচারের প্ল্যানটা আসলে ফিউচার তো কেউ বলতে পারে না। এখন আমি আসলে বেসিক্যালি কমার্শিয়াল মুভি করব না। আর ড্রামাতে কাজ করেছি, টিভিসি তো অনেকগুলো করেছি। তো আর র্যান্ডমলি তো রানওয়েতে কাজ করছি, ফটোশুট করছি, ম্যাগাজিনগুলোর সাথে কাজ করছি। তো মুভিটাই অ্যাকচুয়ালি বাকি রয়ে গেল। মুভিটাতে আসা হচ্ছে না, মুভির জন্য অনেক অফার আসছে, কিন্তু অনেক আগে থেকেই আসছে। বাট আমি কমার্শিয়াল মুভি করব না। আমার মানে যতদিন না আমাদের ইন্ডাস্ট্রি আরো চেঞ্জ, আরো ডেভেলপ হয়, তো কমার্শিয়াল মুভি করার ইচ্ছে নেই। যদি আর্ট ফিল্ম টাইপের কিছু হয়, আর্টিস্টিক কোনো কাজ হয়, ভালো ডিরেকশনের কাজ হয়, ডেফিনেটলি হয়তো করব। আমরা কি তাহলে ইন ফিউচার মডেল লিমিকে দেখবো নাকি অ্যাক্টর লিমিকে? মেবি না, মডেল যদি এরকম অপরচুনিটি আপনি পেতে থাকেন, আসতে থাকে এরকম অফার, সেক্ষেত্রে আমরা কাকে দেখবো? মডেল লিমিকে দেখবো? হয়তো অ্যাক্ট্রেস হিসেবে হয়তো দেখতে পারেন আপনারা, যে মানে হ্যাঁ ইন্টারন্যাশনালি বাঙালি মডেলদেরকে খুব কম দেখা যায় না বললেই চলে। তো কেন দেখা যায় না? দেখা যায় না বিকজ অফ আমাদের এখানে বাইরে কাজ করাটা আসলে অনেক বড় একটা ব্যাপার, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো আমি অন্য একটা দেশে, যায় সেটা মডেলিং এর ক্ষেত্রেই হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গা থেকেই হোক না কেন। তো আমাদেরকে মডেলিং ক্ষেত্রে বলি, মডেলদের জন্য আমাদের বাংলাদেশে এখনো প্রপার তোমার গ্রুমিং সেন্টার গুলো হচ্ছে না। যে একটা মডেল আসলো, অনেকে ইনবক্স করে, যে ফেসবুকে নক করে যে আপু আমি মডেলিং করতে চাই, তো শিখতে চাই, তো কোথায় শিখবো? তো আমি প্রপার একটা জায়গা বলতে পারছি না যে ওই জায়গাটাতে যাও, আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার আছে বা অমুক এরা শিখাচ্ছে। হয়েছে কিছু আছে যারা আমাদের সিনিয়র কিছু কোরিওগ্রাফার আছে যারা কাজ করাচ্ছে, তারাও কিছু গ্রুমিং সেন্টার মেয়েদেরকে অনেক কিছু, মানে যারা নতুন আসছে আপকামিং মডেল যারা, ওদেরকে শেখাচ্ছে। তো আমার মতে আরো অনেক বেশি করে হওয়া উচিত, ইন্ডাস্ট্রিটাকে বাড়ানো উচিত। ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাদের ধরো মুভি সাইড থেকে, তারপর হচ্ছে নাটকের সাইড থেকে অনেক কম জায়গা, আমাদের জায়গাটা খুব কম। হাতে গোনা যদি আমরা ভালো মডেল খুঁজতে যাই একটা ভালো বড় শো এর জন্য, তখন কিন্তু অনেক এক্সপিরিয়েন্স মডেল খুব কম থাকে, 5-6 জন থাকে হয়তো সিনিয়র, বাকি সবই কিন্তু জুনিয়র থাকে। এমন অনেক মডেলদের সাথে মানে মডেলরা কাজ করছে যাদেরকে আমরা চিনিও না। তো ওই গ্রুমিং সেন্টারটা যদি বেশি করে হতো আমাদের দেশে, তাহলে অনেক ভালো মডেল হতো। তার বাইরে আমি আরেকটা জিনিস বলবো, বাইরের দেশগুলোতে যেমন মডেল হান্ট হয়, আমাদের দেশে খুব কম হয়। হচ্ছে না যে একেবারে না, হচ্ছে, কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে না, অ্যান্ড বেশি করে হচ্ছে না। বছরে একটা, যেটা আমরা লাক্স চ্যানেল আই করছে, ভিট করছে, তো এরকম আরো অনেক বেশি মানে বিউটি পেজেন্ট টাইপের যে কম্পিটিশন গুলো হয়, এই ধরনের কাজগুলো করা উচিত, আরো বেশি করে বাড়ানো উচিত আমাদের দেশে। তাহলে হয়তো অনেক ভালো মডেল আমরা পাবো। এবং ওদেরকে আফটার দ্যাট, যেমন আমরা এখনো কাজ করছি, আমাদের জন্য বাইরে কাজ করার ওয়েটাকে বের করে দেওয়া উচিত হচ্ছে যারা আমাদের সিনিয়র, যারা এই ব্যাপারটাতে অনেক বেশি নলেজেবল, যারা জানে, প্লাস হচ্ছে যে মডেলিং করছে
তাকে অনেক আপডেটেড থাকা উচিত, তাকে অনেক ইন্টারনেটে শেখা উচিত, মেইলিংটা জানা উচিত, যে বাইরে কোথায় কি হচ্ছে নক করা উচিত, ওগুলোতে অনেক বেশি করে ফোকাস হওয়া উচিত। যে আমি জানতে চাই, জানার আগ্রহ থাকতে হবে, দেন নক করো, দেন অ্যাপ্লাই করো, তাহলে বাইরে দেশগুলোতে কাজ করতে পারবে। অনেক মডেলরা মনে করে যে এই জায়গাতেই কাজ করছি, এখানেই কাজ করতে চাই। না, ফিউচার হওয়া উচিত, চিন্তাধারাটা এরকম হওয়া উচিত যে আমি আজকে এখানে কাজ করছি, বাংলাদেশে কাজ করে শিখছি, দেন এটা আমি বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে এটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ যদি করতে চাও, তাহলে বাইরে কাজ করতে যেতে হবে। যদি তুমি বাংলাদেশকে রিয়েলি তুমি মানে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করতে চাও, বাইরে নক করতে হবে, বাইরে অনেক বেশি করে জানতে হবে বাইরের দেশে কোথায় কি হচ্ছে, কোন ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে ধরো ইন্ডিয়াতে যদি বলি যে অনেক মডেল এজেন্সি আছে, আমাদের দেশে ওরকম ভালো কোনো মডেল এজেন্সিও নেই। আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করছি, স্টিল আমাদের এখানে একটা এজেন্সি নাই, অনেস্টলি যদি বলি। ওয়াই? সো সামটাইমস আমার মনে হয় যে ইন ফিউচারে যদি আমি কিছু করার প্ল্যান করি, তাহলে আমি হয়তো এই জায়গাগুলো আগে ক্রিয়েট করে যাব। যদি আমি লিভও করি মডেলিং, একটা সময় গিয়ে তো অবভিয়াসলি আমি কাজ করব না, হয়তো রানওয়েতে হাঁটবো না, বাট তখন আমি এখন পর্যন্ত যারা এজেন্সি চিন্তা করছে সবাই, কিন্তু এখনো হচ্ছে না। কেন হচ্ছে না আই ডোন্ট নো। তো ইন ফিউচারে হয়তো আমি এটা কিছু একটা করার প্ল্যান আছে। আচ্ছা আপু, কখনো কি এরকম হয়েছে যে র্যাম্পে হাঁটছেন, কোনো প্রবলেম ফেস করেছেন স্টেজের মধ্যে? ব্যাড এক্সপিরিয়েন্স বলে আমি বলবো না, আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, অনেককে আমি স্টেজে পড়ে যেতে দেখেছি চোখের সামনে, অ্যান্ড অনেক সিনিয়রদেরকেও পড়ে যেতে দেখেছি, বাট ওটা ওইভাবে হ্যান্ডেল করে চলে আসে। ওগুলো অনেক মজার ছিল, ওগুলো মজার হয় যখন একটা মডেল পড়ে যায়। আমরা হয়তো নার্ভাস হই, অবভিয়াসলি টেনশন করি সে ব্যথা পেলো কিনা এন্ড সে ওটা কভার করে আসতে পারবে কিনা। এন্ড সিনিয়র হলে টেনশনটা করি না, কারণ ওরা মানে ওনারা হয় কি অনেক এক্সপিরিয়েন্স থাকে, তো ওটা আমরা জানি যে উনি হ্যান্ডেল করে চলে আসবে। অনেক সময় হয়েছে যে আমার চোখের সামনে দেখেছি যে মডেলের হিল ভেঙে গেছে, হয়েছে। হ্যাঁ, আমার সাথে একটা মজার হয়েছে, মানে কি ওরকম মজার না, মনে করার মতো হয়েছিল। কি আমি বলি, লাস্ট একটা শো হয়েছিল অনেক বড়, ওয়েভার্স এর একটা শো, 3 দিনের শো ছিল, 3 days টানা। তো একটা পার্ট ছিল আমার ডান্সিং, একটা পার্ট ছিল আমার কাপল ছিল একজন। তো আমার যে শু ছিল, শুয়ের বেল্ট মানে হিলের বেল্ট ছিল, তো বেল্টটা খুলে গিয়েছিল। কিন্তু আমি এমন ভাবে ওটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করে এসেছি, আমি ডান্স করেছি ওই অবস্থায়, বুঝতেও দেয়নি। আর শাড়ি পরা ছিল, কেউ বোঝেও নাই যে আমি, হ্যাঁ আমি যে ওটা বেল্ট খুলে গেল, আমি টের পেয়েছি যে বেল্ট খুলে গেল, বাট আমি একটু নার্ভাস হইনি। আমি টের পেয়েছি যে আমি, বাট আমাকে এটা করতে হবে, এটা একটা ডান করে আমাকে স্টেজটা এত বড় যে আমি এটা কিভাবে হাইড করেছি আই ডোন্ট নো, বাট আমি এটা কমপ্লিট করেই স্টেজ থেকে বের হয়েছি। আমার মনে হচ্ছে যে ও মাই গড। এন্ড বের হওয়ার পরে আমি আমার ব্যাক স্টেজে তো আমার কলিগরা থাকে, আমি জিজ্ঞেস করছি যে মানে ইট ওয়াজ গুড, বললো যে হ্যাঁ ডেফিনেটলি। আমি তোমরা কি কিছু বুঝতে পারোনি? বললো যে কি হয়েছে? আমার জুতো খুলে গেছিল, বাট আমি ওই বেল্ট খোলা অবস্থায় ডান্স করে, আমার কাপলের সাথে আমি ডান্স করে আবার সিঁড়ি থেকে উঠে, মানে ডাবল স্টেজ ছিল, ফার্স্ট বেস, দেন সিঁড়ি দিয়ে নেমে, দেন রানওয়েটা। তো ওখান থেকে ডান্স করতে করতে যখন রানওয়েতে ডান্স করছি, দেন মুভ করব, তখন বেল্ট খুলে গেল। এখন ওইখানটাতে একটা ডান্সের স্টেপ ছিল, ওই স্টেপটা করে একদম ফ্রন্টে যাব, ফ্রন্ট থেকে দেন আবার সিঁড়ি থেকে উঠে ব্যাক করব। তো এরকম ছিল, শাড়ি পরে। তো আমি ডান্সটা কমপ্লিট করেছি, ফ্রন্টে গিয়ে লুক দিয়েছি কাপলের সাথে। অ্যান্ড সবচেয়ে মজার যেটা ব্যাপার ছিল, আমার কাপল বুঝতে পারেনি যে আমার এই সিচুয়েশনে আমি ওর সাথে এটা কমপ্লিট করেছি। এটা ছিল একটা মজার এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি এটা মজার। আমরা নর্মাল পিপলরা যদি হতাম, শাড়ি পরে ডান্স করেছি, দেন জুতার বেল্ট পিতে প্রবলেম করেছে, সিরিয়াসলি আসলে এটা অনেক প্রবলেম এবং হরিবল। আচ্ছা, তো যাই হোক ভিউয়ার্স, আজ আমরা অনেক কথাই বললাম আমাদের লিমি আপুর সাথে, এবং আপুর অনেক এক্সপিরিয়েন্স শুনলাম, ভালো লাগে শুনলাম, কিভাবে মডেলিং ইমপ্রুভ হবে সেগুলোও শুনলাম। তো আপু, আপনার ঈদে কি আপকামিং কোনো ফ্যাশন শো আছে যেটা আমরা দেখতে পাবো? হ্যাঁ, আমার তারা কিছু শো এর মানে কাজ করেছি অলরেডি, আর সামনে আরো কিছু কাজ আছে,
তো ইনশাল্লাহ ওগুলো ভালোভাবে ডান করব হোপফুলি। অ্যান্ড ঈদে ভালো কিছু কাজ হয়তো দিব, চলছে কাজ, এখনই বলবো না, ওটা ভিউয়ার্সদের জন্য একটা সিক্রেট, ওনারা ভিউয়ার্সদের জন্য সিক্রেট, দেখে নেবে ওনারা। অবশ্যই। তো আপু, আজ আপনার সাথে অনেক গল্প করলাম আমরা, এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আপু, আপনার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আমরা শুনতে চাচ্ছি, এবং আপকামিং যারা মডেল আসতে চাচ্ছেন বা আসছেন তাদের জন্য কিছু টিপস যদি আপনার দেওয়ার থাকে। ওকে, আমি আমার ফ্যানদের উদ্দেশ্যে এতটুকুন বলবো যে আমার জন্য অনেক দোয়া করবেন, অ্যান্ড আমি যেন আপনাদেরকে আরো অনেক ভালো কাজ দিতে পারি। আমি জানি আপনারা অনেকেই আমাকে বলেন যে মুভি কেন করছি না, ইনশাল্লাহ সামনে মুভির কাজ হবে, অ্যান্ড আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিব কবে, কখন, কোথায়, কোন মুভিতে কাজ করছি। অ্যান্ড আপকামিং যারা মডেল আসছে অ্যান্ড যারা কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো কারো কথাতে মানে প্ররোচিত হবেন না। একটা জায়গা থেকে আগে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে কিনা। আগে আপনার ফ্যামিলির সাথে এটা শেয়ার করেন যে আপনি কাজ করতে চাচ্ছেন, আর ফ্যামিলির বাইরে যাওয়া উচিত না। প্যারেন্টসদেরকে জানিয়ে অ্যান্ড প্যারেন্টসদের সাপোর্ট নিয়ে কাজ যদি করেন অবভিয়াসলি অনেক ভালো কাজ করবেন আর অনেক উপরে যাবেন। আর যে কারো কন্টাক্টে কোনো ভুল ডিসিশনে কখনোই যাবেন না। অনেকেই হয়তো বলে যে আমি আপনাকে স্টার বানিয়ে দিব, মডেলিং এ আপনাকে হেল্প করব, মডেল হতে সাহায্য করব। আগে জেনে নেন সে কে, কি, তার পুরো প্রোফাইলটা আগে জানেন। খুব এক্সাইটমেন্টে কোনো ভুল ডিসিশন নেবেন না। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে অবশ্যই আপনাদের কোনো প্রিয় মুখ থাকবে আমাদের সাথে, এবং তার সাথে আমরা কথা বলবো, জেনে নিব তার কিছু কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন।